ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একজন মানুষ আছেন যার মৃত্যু নিয়েই আজও সবচেয়ে বেশি প্রশ্ন। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ আমরা জানব, ফয়জাবাদের গুমনামি বাবা কি সত্যিই নেতাজি ছিলেন? গুমনামি বাবা ফয়জাবাদের একটি ছোট ঘরে থাকতেন, কিন্তু তিনি কখনো একেবারে বিচ্ছিন্ন ছিলেন না। কয়েকজন নির্দিষ্ট স্থানীয় মানুষ প্রায় প্রতিদিন তার কাছে যেতেন। এই মানুষরাই তার খাবার, বাজার আর প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করতেন। আশ্চর্যের বিষয়, এত কাছের মানুষদের কাছেও তিনি নিজের আসল নাম বলেননি। তারা তাকে শুধু বাবাজি বলেই চিনতেন। বাবাজির কথাবার্তায় সবসময় শৃঙ্খলা আর নিয়ন্ত্রণ দেখা যেত। তিনি কখনো অযথা কথা বলতেন না, আবার গুরুত্বপূর্ণ বিষয়ে খুব গভীর আলোচনা করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জার্মানি, জাপান এই বিষয়গুলোতে তার জ্ঞান ছিল অস্বাভাবিক রকমের বেশি। স্থানীয় লোকেরা বলেন, এমন জ্ঞান সাধারণ সন্ন্যাসীর পক্ষে থাকা কঠিন। বাবাজির ঘর থেকে মৃত্যুর পর বেশ কিছু চিঠি উদ্ধার হয়। এই চিঠিগুলোতে কোথাও প্রেরকের পুরো নাম লেখা ছিল না। অনেক চিঠিতে ছদ্মনাম আর সংকেত ব্যবহার করা হয়েছিল। চিঠির ভাষা ছিল সংক্ষিপ্ত কিন্তু খুব স্পষ্ট আর কৌশলী। ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন, কিছু চিঠির হাতের লেখার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখার মিল রয়েছে। এই মিলকে তারা স্ট্রং সিমিলারিটি বলে উল্লেখ করেন। গবেষকদের মতে এই চিঠিগুলো সাধারণ ভক্তদের লেখা হওয়ার সম্ভাবনা কম। ধারণা করা হয়, যারা চিঠি লিখতেন তারা বাবাজির আসল পরিচয় জানতেন। আরও দাবি রয়েছে, আজাদ হিন্দ ফৌজের কিছু প্রাক্তন সদস্য তার খোঁজ রাখতেন। এই যোগাযোগ কখনো সরাসরি দেখা করে নয়, সবকিছু হতো নীরবে, মধ্যস্থতাকারীর মাধ্যমে। যদি তিনি সত্যিই আত্মগোপনে থাকেন, তাহলে এমন গোপন যোগাযোগ স্বাভাবিক। বাবাজির কথাবার্তায় বাঙালি সংস্কৃতির ছাপ স্পষ্টভাবে পাওয়া যেত। তিনি বাংলা উচ্চারণে কথা বলতেন বলে স্থানীয়রা লক্ষ্য করেছিলেন। দুর্গাপুজো আর সরস্বতী পুজোর সময় তিনি বিশেষভাবে আবেগপ্রবণ হয়ে উঠতেন। নেতাজির নাম উঠলে তার মুখের ভাব বদলে যেত বলে সাক্ষীরা বলেছেন। বাবাজির ঘরে পাওয়া যায় জার্মানি আর জাপানের পুরনো সংবাদপত্র। সেই সময় এই বিদেশি পত্রিকা সাধারণ মানুষের হাতে পৌঁছনো প্রায় অসম্ভব ছিল। প্রশ্ন ওঠে, এই খবর বাবাজির কাছে আসত কিভাবে? কেউ কি নিয়মিত তাকে বিদেশি তথ্য পাঠাত? বাবাজির মৃত্যুর পর পুলিশ যেভাবে তার ঘর সিল করে,